ওকে, আমরা হচ্ছে এখন সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার যেটা জটিল সংখ্যা আছে সেটা শুরু করব। তো জটিল সংখ্যার অনেকেই আসলে ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়, বিশেষ করে যেগুলো আমাদের আর্গুমেন্ট, তারপর হচ্ছে মডুলাস, এগুলো বের করতে বলে সেগুলো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে নিয়ে যেয়ে সেখান থেকে হচ্ছে যদি আর্গুমেন্ট বের করতে বলে তাহলে আর্গুমেন্টে চাপ দিব, যদি মডুলাস বের করতে বলে তাহলে মডুলাসে চাপ দিব, ইজিলি মডুলাস বের হয়ে যাবে, আর্গুমেন্ট বের হয়ে যাবে। অনেক সময় হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারে জটিল সংখ্যাগুলো দেওয়া থাকে, যে ধরো 1/1 + i, এটাকে তোমার ভাঙতে বলে। তো তুমি ডিরেক্ট কমপ্লেক্স মোডে ক্যালকুলেটরটা নিয়ে যে এটা ক্লিক করার পর দেখবা যে একটা বাটন আছে a+ib বাটন। এই বাটনটাই যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এই ফরম্যাটে চলে যাবে। বুঝতে পারছো? এই তিনটা কাজ বেসিক্যালি হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। এক, আর্গুমেন্ট, এক হচ্ছে মডুলাস, এবং কোনো জটিল আকারটাকে, কোনো হচ্ছে ভগ্নাংশ আকারের কমপ্লেক্স নাম্বারটাকে সেটা হচ্ছে a+ib ফরম্যাটে নিয়ে যেতে পারি। তো শুরুতেই আমরা যেটা দেখব, বিগত বছরের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, যেমন a+ib ও পোলার আকার। আমরা জানি দুইটা আকার আছে, একটা কার্তেশীয় আকার বলা হয়, একটা পোলার আকার বলা হয়। তোমাকে যদি কার্তেশীয় আকার থেকে পোলার আকারে যেতে বলে, পোলার আকার থেকে কার্তেশীয় আকারে আসতে বলতে পারে। জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট হবে এটা। আর্গুমেন্ট সংক্রান্ত সমস্যা যেটা আমরা আসলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করতে পারবো। থার্ড, অনুবন্ধী জটিল সংখ্যা, এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়। তাহলে জটিল সংখ্যার মডুলাস ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, অনুবন্ধী জটিল সংখ্যা কি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। মূল নির্ণয় সংক্রান্ত, মূল নির্ণয় সংক্রান্তর ক্ষেত্রে আমরা দেখবো এটা অপশন টেস্ট করব। অর্থাৎ প্রশ্নে যেটা আছে সেটা অপশন থেকে খুঁজে বের করার চেষ্টা করব সহজে কিভাবে করা যায়। এরপর হচ্ছে আয়ের ঘাত সংক্রান্ত এবং আয়ের ধারা সংক্রান্ত, অথবা ওমেগা এর ঘাত সংক্রান্ত, অথবা ওমেগা এর ধারা সংক্রান্ত। বিশেষ করে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে বা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এই টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে। লাস্ট যে টপিকটা দেখতে পাচ্ছ এই টপিক থেকে। তো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে হচ্ছে সলভ করার চেষ্টা করবো, এবং এই সংক্রান্ত এমসিকিউ থেকে অন্য যে কনসেপ্টগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে একটা শর্টকাট রাখা হয়েছে তোমাদের, আমরা এইটা যখন এমসিকিউতে আসবে তখন তোমাদের সামনে আমি ডিসকাস করবো এই জিনিসটা। তো শুরুতে আমাদের ফার্স্ট এমসিকিউ দেখো, আয়ের পাওয়ার 16n+15 আছে। আয়ের পাওয়ার 16n+15 আছে, এটার মান বের করতে বলেছে। আমি যদি শুরুতে আয়ের পাওয়ার 16n+16 করে দিই, আয়ের পাওয়ার 16n+ হচ্ছে 16 বসাই এবং সেখান থেকে যদি 1 বিয়োগ করি, সেখান থেকে 1 বিয়োগ করি। এরপরে খেয়াল করো, আমি যদি আয়ের পর আমি যদি 4 কমন নিই তাহলে আমি এখানে কি পাবো, 4n। আয়ের পর আমি যদি 4 কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে 4n প্লাস হচ্ছে 1 পাবো, ইন্টু আয়ের পর আমরা কি পাবো, -1 পাবো। এটা লেখা যাবে 16n+16, এখান থেকে আমি কি করছি, 4টাকে কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে 4n প্লাস হচ্ছে 1, আর আরেকটাকে আয়ের পাওয়ার হচ্ছে -1, এভাবে লেখা যায়। তাহলে আয়ের পাওয়ার 4 দেখো, আয়ের পাওয়ার 1, তখন আমরা এটাকে আই লিখতে পারি। আয়ের পাওয়ার স্কোয়ার, তখন আমরা এটাকে -1 লিখতে পারি। আয়ের পাওয়ার কিউব, তখন এটাকে আমরা -i লিখতে পারি। আয়ের পাওয়ার 4, তখন এটা হয়ে যাবে হচ্ছে 1। তাহলে খেয়াল করো, আয়ের পাওয়ার যখন 4 তখন এটা হয়ে গেল 1, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন, 4n+1 থাকুক আর যাই থাকুক না কেন, সেটা অলওয়েজ কি হয়ে যাবে, 1ই হয়ে যাবে, 1। আর আয়ের পাওয়ার -1 মানে কি, আয়ের পাওয়ার -1 মানে হচ্ছে আমরা লিখতে পারি 1/i। তাহলে আমরা বলতে পারি না এখন উপরে থাকবে 1, নিচেই থাকবে হচ্ছে i। 1 মানে কি বলো তো ভাইয়া, 1 মানে হচ্ছে আয়ের পাওয়ার 4, তাহলে আমরা এখানে বসাইতে পারি আয়ের পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে i। তাহলে এখানে থাকবে হচ্ছে i কিউব, i কিউব মানে কি জানি আমরা, -i। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, -i। তাহলে দেখো i ইকুয়ালস টু 16n+15, আমরা চাইলে এটাকে আরো সহজভাবে করতে পারি। কিভাবে দেখো, আয়ের পাওয়ার 16n ইন্টু আয়ের পাওয়ার 15, এভাবে লেখা যাবে। ওকে, আয়ের পাওয়ার 16n, আয়ের পাওয়ার 4 দিলাম, তার পাওয়ারে আমি দিলাম হচ্ছে 4n, আর এখানে হচ্ছে আয়ের পাওয়ার 15 আমি বসাই রাখলাম। আয়ের পাওয়ার 4 মানে হচ্ছে বেসিক্যালি 1, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আয়ের পাওয়ার 15। দেখো, যদি আয়ের পাওয়ার কোনো পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাই আয়ের পাওয়ার বসাই দিব। তাহলে কি মানটা ছোট হয়ে যাবে না? তাহলে 15কে 4 দিয়ে ভাগ করলে 3 এ 4 12, তাহলে ভাগশেষ থাকবে 3। তাহলে 15 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আই কিউব। ভাই আই কিউব মানে কি জানি, -i। তাহলে কি বললাম ভাইয়া, যে আয়ের পাওয়ার যে পূর্ণ সংখ্যাটা থাকবে অনেক বেশি পাওয়ার হোক, সেটাকে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা বসাই দিব। তাহলে আমার যদি 16 থাকতো, 16কে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ 0, তাহলে আয়ের পাওয়ার 0 মানে কত, 1। তার মানে আয়ের পাওয়ার 16 মানে কত, 1। বাট আয়ের পাওয়ার 15 মানে কত, 15কে 4 দিয়ে ভাগ করলে 3 এ 4 12 হয়, বাকি থাকে 3, তাহলে ভাগশেষটা হচ্ছে সেই 3, তাহলে আয়ের পাওয়ার আমরা 3 বসাই দিব। তাহলে আমরা কি পাবো, আই কিউব। আই কিউব মানে কি জানি,
মাইনাস আই জানি, এবং আমরা এখান থেকে এটাও বলতে পারি পরপর চারটা আয়ের ক্রমিক সংখ্যার যোগফল কি হয়ে যাবে, আয়ের পাওয়ার 1, আয়ের পাওয়ার 2, আয়ের পাওয়ার 3, আয়ের পাওয়ার 4, পরপর চারটা ক্রমিক সংখ্যার যোগফল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। পরপর চারটা ক্রমিক সংখ্যা এর পাওয়ার যোগফল 0 হবে, পরপর চারটা বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল 0 হবে, পরপর চারটা বিজোড় ক্রমিক সংখ্যার যোগফলও 0 হয়ে যাবে। তারপর অথবা আমরা এভাবেও চিন্তা করি আয়ের পাওয়ার যতই থাকুক সেটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা বসাই দিব, তাহলে বড় একটা মান থাকলে সেটা কি ছোট হয়ে যাবে 4 দিয়ে ভাগ করলে। ডান। নেক্সট কোশ্চেন দেখো, এককের কাল্পনিক ঘনমূল। এককের আমরা জানি এককের ঘনমূল যে মূলগুলো আমরা পাই এককের ক্ষেত্রে কিউব রুট 1, এটার মূল বেসিক্যালি তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। অবশ্যই আমাকে মনে রাখতে হবে ওমেগা সমান সমান কি ভাই, ওমেগা সমান সমান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই হচ্ছে 2। ওমেগা স্কোয়ার সমান সমান কি, ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই যে তিনটা, তাহলে কাল্পনিক ঘনমূল কয়টা, কাল্পনিক ঘনমূল হচ্ছে 2টা। কাল্পনিক এককের কাল্পনিক ঘনমূল কয়টা, 2টা। কাল্পনিক যে মূলটা আছে সেই মূলটা হচ্ছে 2টা, মনে রাখতে হবে। তাহলে আমাদের শুরুতে দেখো বলতেছে যে কাল্পনিক ঘনমূল যেটা আছে a আর একটা হচ্ছে b, তাহলে এটাকে আমরা a বলতে পারি, এটাকে আমরা b বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো বলছে a স্কোয়ার ইকুয়ালস টু b, তাহলে আমি a কে যদি স্কোয়ার করি তার মানে ওমেগাকে স্কোয়ার করা হচ্ছে, ওমেগা স্কোয়ার করলে কি b এর সমান না, কারণ b কি ছিল ওমেগা স্কোয়ার। তাহলে কোন একটা a কাল্পনিক ঘনমূলকে স্কোয়ার করলে কি আরেকটা পাওয়া যায়, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু b। এরপরেরটা কি বলছে, দুইটাকেই যদি আমি স্কোয়ার করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার করলে কি পাবো, ওমেগা স্কোয়ার পাবো। b কে স্কোয়ার করলে কি পাবো, ওমেগা 4 পাবো। হ্যাঁ, ওমেগার পাওয়ারের যত সংখ্যা থাকুক না কেন, আয়ের পাওয়ার যেমন সংখ্যা ছিল 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বসাচ্ছিলা, ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বসাবা, তাহলে ওমেগা স্কোয়ারই থাকলো। ওমেগার পাওয়ার 4 কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে আমাদের ওমেগার পাওয়ার কত বসবে, 1। ভাই আমরা কি জানি, এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটাকে যদি গুণ করি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1। এই তিনটাকে আমরা যদি যোগ করি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, এই তিনটাকে যোগ করলে অ্যান্সার কি পাবো, 0। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, দেখো তো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে 1টা ওই পাশে যে কি হয়ে যাবে মাইনাস, তাহলে -1 পাবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান কি, -1। হ্যাঁ, -1 মানে কি, -1 মানে হচ্ছে i এর পাওয়ার স্কোয়ার, i স্কোয়ার মানে আমরা জানি -1, তাহলে i স্কোয়ার, তাহলে কি 2 নাম্বার সঠিক। এরপর বলছে এ বি, অর্থাৎ এ বি কি ছিল, ওমেগা আর ওমেগা স্কোয়ার, গুণ করলে কি পাবো, ওমেগা কিউব পাবো। ওমেগা কিউব মানে কত, 1। আই কিউব মানে কি ভাই, আই কিউব মানে তো -i, তাহলে -i আর 1 কি এক জিনিস না, তাহলে 3 নাম্বার সঠিক না, অ্যান্সার হচ্ছে 1 আর 2। ক্লিয়ার, বুঝতে পেরেছো, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে কিন্তু আমাদের। নেক্সট কোশ্চেন, z ইকুয়ালস টু হচ্ছে 2x - 3iy হলে z ও z বার ইকুয়ালস টু যদি 36 হয় তাহলে সঞ্চার পথ কোনটি। আমরা শুরুতেই হচ্ছে একটা শর্টকাট নিয়ে বলে আসছিলাম তোমাদের, যে বলছিলাম পরে আলোচনা করব। তো এখানে আমাদের প্রথম দুইটা আসলে দরকার নাই, প্রথম দুইটা দরকার নাই বলতে হচ্ছে এই পার্টটুকু, 1 নাম্বারটা দরকার নাই। 2 নাম্বারটা খেয়াল করো, যদি এমন থাকে যে দুইটা জটিল সংখ্যা z প্লাস a তার মডুলাস ইকুয়ালস টু z প্লাস b, তাহলে সেই সেটা কি নির্দেশ করবে, সরল রেখা নির্দেশ করবে। তাহলে দুইটা জটিল সংখ্যা তাদের মডুলাস যদি ইকুয়াল হয়, সাথে যদি a একটা কনস্ট্যান্ট থাকে b একটা কনস্ট্যান্ট থাকে, বাস্তব সংখ্যা থাকে, সেক্ষেত্রে কি হবে অ্যান্সারটা, সরল রেখা হবে। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা ইকুয়াল আকারে আছে। পরেরটা দেখো, একটা জটিল সংখ্যার মডুলাস ইকুয়ালস টু k, তাহলে সেটা কি নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে। এর পরেরটা খেয়াল করো, ইকুয়াল সাইনের এই পাশে একটা জটিল সংখ্যা আছে, এই পাশে একটা জটিল সংখ্যা আছে, z এর সহগ হিসেবে a আছে, এখানে z এর সহগ হিসাবে b আছে, বাট উপরেরটাতে যাও, z এর সহগ হিসাবে 1 ছিল, এখানে কিন্তু 1 ছিল। তাহলে এখানে যখন সহগ হিসাবে a থাকবে এবং সহগ হিসাবে b থাকবে এবং তারা যদি ইকুয়াল হয় তখন সেটা বৃত্ত নির্দেশ করবে। যদি a আর b সমান হয়ে যায় তখন সেটা আবার সরল রেখা নির্দেশ করবে। এরপরেরটা, দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, ইকুয়ালস টু যদি একটা ধ্রুবক হয়, ধ্রুবকটা সমান সমান যদি 1 হয়, তার মানে কি জিনিসটা দাঁড়াচ্ছে এটার মতো না, এইটা আর এটা সেম জিনিস না, যে z প্লাস a ইকুয়ালস টু z প্লাস b যদি হয় তাহলে সরল রেখা নির্দেশ করবে। সো এটা আলাদা করে মনে রাখার দরকার নেই। দুইটা জটিল সংখ্যা ইকুয়াল যদি হয়, z এর সহগ সেম হলে সরল রেখা, যদি z এর সহগের ভিন্নতা থাকে বৃত্ত নির্দেশ করবে। z এবং z বার ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটা হবে বিন্দু বৃত্ত। z এবং z বার ইকুয়ালস টু যদি k হয় তাহলে সেটা হবে বৃত্ত নির্দেশ করবে। z ইন্টু z বার ইকুয়ালস টু যদি k হয় তাহলে সেটা কি নির্দেশ করবে,
বৃত্ত নির্দেশ করবে। তাহলে আরেকটা জিনিস দেখো, যদি দুইটা জটিল সংখ্যা এ জেড প্লাস হচ্ছে ধরো k1 প্লাস এ জেড ধরো প্লাস হচ্ছে k2 ইকুয়ালস টু মনে করো একটা ধ্রুবক পাইছি, অর্থাৎ দুইটা জটিল সংখ্যার সাথে একই সাথে যদি যোগ আকারে থাকে তাহলে সেটা তখন হচ্ছে উপবৃত্ত নির্দেশ করবে। যদি এখানে মাইনাস থাকে তখন সেটা অধিবৃত্ত নির্দেশ করবে। তাহলে দুইটা জটিল সংখ্যা যদি ইকুয়াল সাইনের দুই পাশে থাকে, তাদের সহগ যদি একই হয় তাহলে সরল রেখা, সহগ ভিন্ন হইলে বৃত্ত। যদি দুইটা জটিল সংখ্যা একই সাথে যোগ আকারে যোগফল ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা হবে উপবৃত্ত, যদি বিয়োগফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা হবে অধিবৃত্ত। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে যে 3 নাম্বার যে কোশ্চেনটা আমাদের আছে, z ইকুয়ালস টু 2x - 3y, z এবং z বার ইকুয়ালস টু যদি 36 হয় তাহলে সঞ্চার পথটা কি হবে? আমরা একটু আগেই দেখছি সঞ্চার পথটা কি হবে, আমরা বাট তারপরে একটু বের করার চেষ্টা করব। z আর z বার আছে, তাহলে z আর z বার গুণ করলে স্বাভাবিকভাবে z বার মানে কি? z বার মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা বোঝায়। অনুবন্ধী জটিল সংখ্যা কি বোঝাবে ভাই? অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধীটা কিভাবে লিখতে পারি আমরা? z আর z বার আমি যদি গুণ করে দিই, একটা জটিল সংখ্যা আর একটা তার অনুবন্ধী যদি গুণ করি তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে বাস্তবের বর্গ, বাস্তব অংশের বর্গ প্লাস হচ্ছে অবাস্তবের অংশের বর্গ, বাস্তবের বর্গ এবং অবাস্তবের বর্গ, অবাস্তব অংশের বর্গ। আমরা এর আগে যে ম্যাথগুলো করছি সেখানে কিন্তু জটিল সংখ্যা মানে আমরা যে শর্টকাটগুলো যার জন্য পড়ছি সেই শর্টকাটটা কিন্তু z ইকুয়ালস টু x প্লাস ওয়াই, এক্স প্লাস আই ইন্টু ওয়াই, এইটার জন্য ছিল শর্টকাটটা। কিন্তু এখানে z ইকুয়ালস টু অন্য কিছু দিয়ে রাখছে, তাহলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে বাস্তবের বর্গ প্লাস হচ্ছে কি অবাস্তবের বর্গ হলো। তাহলে বাস্তব এই জন্য কিন্তু, নাহলে আমরা কিন্তু এটার অ্যান্সার কি হিসাবে দিতাম? বৃত্ত। যদি এখানে z ইকুয়ালস টু x প্লাস আই ইন্টু ওয়াই দিয়ে দিত তাহলে আমি একবারই ডিরেক্ট বলতে পারতাম এটা কিসের নির্দেশ করবে? বৃত্ত নির্দেশ করবে। কিন্তু যখনই জটিল সংখ্যাটা এই আকারে নাই তখনই আমাকে বের করা লাগছে। তাহলে আমরা যদি বের করি তাহলে কি আসে দেখি। তাহলে আমরা জানি কোন একটা জটিল সংখ্যা তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? 2x এটার উপর বর্গ প্লাস 3y আছে তাহলে 3y এর উপর বর্গ। এইটা সমান সমান কি দেওয়া আছে ভাই? 36। এটা সমান সমান কি দেওয়া আছে? 36 দেওয়া আছে। তাহলে আমরা এইটাকে এখন লিখতে পারি না ভাই 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 36। এই সমীকরণটাকে আমরা এভাবে নিয়ে যেতে পারি না x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা কি নির্দেশ করে? এটা উপবৃত্ত নির্দেশ করে, এটা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে একটা কাহিনী হচ্ছে যে ভাই যদি জটিল সংখ্যা x প্লাস আই ইন্টু ওয়াই হইতো তাহলে z ইন্টু জেড বার বৃত্ত নির্দেশ করতো। জটিল সংখ্যাটা আমাকে চেঞ্জ করে দিয়েছে, তাহলে z আর z বার অর্থাৎ কোনো জটিল সংখ্যা তার অনুবন্ধী করলে কি পাবো? বাস্তবের বর্গ প্লাস অবাস্তবের বর্গ। তাহলে বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, সেখান থেকে আমরা এটা পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে কি নির্দেশ করে? উপবৃত্ত। নেক্সট কোশ্চেন দেখো, 8 - 6i এর বর্গমূল কোনটি? 8 - 6i এর বর্গমূল। ভাই আমরা বলেছি বর্গমূলের জন্য ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট আমরা একটা শর্টকাট ওয়ে অবলম্বন করব। কি ভাই? অপশনগুলোকে বর্গ করে দেখব যে এই মানটা আমাদের আসছে কিনা। তো বর্গমূল এভাবে কথাও প্রকাশ করা থাকতে পারে অথবা এভাবেও দিয়ে রাখতে পারে, অথবা অনেক সময় 8 - 6i তার পাওয়ার হচ্ছে -12 এভাবেও থাকতে পারে। সো বর্গমূলকে এইটা এভাবেও বলা থাকতে পারে। সো সেক্ষেত্রে কি করবা? অপশনগুলোকে বর্গ করে দেখবা 8 - 6i এর কোনটার সমান হচ্ছে। অপশনগুলোকে বর্গ করব। তাহলে প্রথম অপশনটা এখানে i, তাহলে প্রথম অপশনটাকে বর্গ করলে এটা হবে 1 a স্কয়ার প্লাস b স্কয়ার, 3i স্কয়ার করলে এটা হয়ে যাবে 9 প্লাস 2ab, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 6i। তাহলে কি হবে? হবে না। এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হওয়ার একটা চান্স আছে, দেখি। এখানে পাবো 1 3i স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে -6i, তাহলে এটাও হচ্ছে না। পরেরটা, এটাকে যদি বর্গ করি, তাহলে এটা পাবো হচ্ছে 9i কে বর্গ করলে হবে -1 3 দুগুণী 6i, তাহলে প্লাস 6i। দেখো এটাও হচ্ছে না, তাহলে অপশন অবশ্যই ডিটাই হবে। a স্কয়ার 9 b স্কয়ার করলে হচ্ছে i স্কয়ার 2ab, তাহলে 6i। i স্কয়ার মানে কি ভাইয়া? -1, তাহলে কত হলো? 8 প্লাস 6i। দেখো তো এই অপশনটা পেয়ে গেছি, তাহলে অ্যান্সার কোনটা? ডি। তাহলে অপশনগুলো টেস্ট করবো, জাস্ট কি করব? প্রত্যেকটা অপশন বর্গ করে দেখব, ওইটার সাথে যেটা মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, √2i, তাহলে 2i এর বর্গমূল বলছে, তাহলে 2i পাবো কোনটা? বের করলে দেখো প্রথমটাকে আমরা যদি বর্গ করে দিই 2i পাবো, আর একটাকেও বর্গ করলে তুমি 2i পাবা না। একটাকেও বর্গ করলে কি তুমি 2i পাবা? খেয়াল করে দেখো তো ভাইয়া, ইয়েস পাবা। কোনটাতে? দেখো √2, এটাকে যদি বর্গ করো 2 পাবা,
ওয়ান মাইনাস আই এটাকেও বর্গ করা লাগবে, তাহলে রুট টুকে স্কোয়ার করলে টু, ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার করলে কি হবে, ওয়ান মাইনাস আইকে যদি স্কোয়ার করো তাহলে এখানে পাবা হচ্ছে তুমি মাইনাস টু আই পাবা, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর আই, কিন্তু মাইনাস ফোর আই তো আসে নাই। ওকে, ওয়ান প্লাস আই তাকে যদি হোল স্কোয়ার করো, ওয়ান প্লাস আইকে যদি হোল স্কোয়ার করো তাহলে আমরা পাবো বেসিক্যালি কিন্তু টু আই, তাহলে এটাও কিন্তু পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাচ্ছে। লাস্টেরটাকে যদি আমরা বর্গ করি তাহলে বেসিক্যালি এখানে হয়ে যাবে হচ্ছে ফোর আই। তাহলে অপশন হচ্ছে এ অথবা সি। ভাই এ অথবা সি হইলে আমরা এখন কিভাবে টেস্ট করব, এ অথবা সি হইলে কিভাবে টেস্ট করব, খেয়াল করো। টু আই, তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা ভাইয়া, যদি টু আই হয় তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার, এটা মনে রাখলে অনেক এমসিকিউ সহজ হয়ে যাবে। মাইনাস টু আই, এইটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস আই তার হোল স্কোয়ার, তাহলে আমাদের ছিল কি টু আই, তাহলে টু আই এর জায়গায় আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার যদি আমি বসাই দিই তাহলে স্কোয়ার আর রুট যদি চলে যায় তাহলে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই পাবো না, তাহলে অ্যান্সার কোনটা, সি হবে আমাদের অ্যান্সার। তোমাকে আমি এখন যদি বলি সেভেন আই এটার বর্গমূল বের করো, তুমি যে কাজটা করবা ভাইয়া টু আই বানাই নিবা, তাহলে সেভেন ডিভাইডেড বাই টু ইন্টু টু আই আমি বানাই নিলাম, এইটার বর্গমূল বলছে তাহলে এটা থাকবে। তো রুট সেভেন বাই টু, রুট সেভেন ডিভাইডেড বাই টু, এটা তো বাইরে নিয়ে আসলাম, টু আই এর বর্গমূল করলে কি পাবো, ওয়ান প্লাস আই পাবো, সামনে একটা কি হবে প্লাস মাইনাস সাইন হবে, তাহলে অ্যান্সার কোনটা, এটা হচ্ছে অ্যান্সার সেভেন আই। তোমাকে যাই বলুক না কেন ভাইয়া, তোমাকে বললো মাইনাস, ধরো তোমাকে বললো মাইনাস থ্রি আই এটার বর্গমূল বের করো, তুমি যে কাজটা করবা শুরুতে মাইনাস টু আই এখানে বসাবা, এরপরে লিখবা থ্রি বাই টু, লিখতে পারি, তাহলে রুট থ্রি বাই টুটাকে বাইরে নিয়ে চলে আসো, রুট টু আই, তাহলে এটার বর্গমূল কি ওয়ান মাইনাস আই, সামনে একটা কি প্লাস মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস টু আই বানাই নিবা, সেখানে ওয়ান মাইনাস আই লিখবা, টু আই বানাই নিবা, সেখানে ওয়ান প্লাস আই লিখবা, তাহলে রুট ওভার টু আই এটার বর্গমূল কি হবে, প্লাস মাইনাস ওয়ান প্লাস আই। ক্লিয়ার ভাইয়া? নেক্সট কোশ্চেন, জেড ইকুয়ালস টু জেড মাইনাস থ্রি, একটা সরল কি ছিল আমাদের কোশ্চেনটা, যে একটা জটিল সংখ্যা ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, একটা জটিল সংখ্যা ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, জেড সমান সমান কি আছে এক্স প্লাস আই ইন্টু আই, তাহলে শর্টকাটে চলে যাব, তাহলে এটা কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, আমরা পড়ে আসছি একটা জটিল সংখ্যার মডুলাস ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি নির্দেশ করবে ভাই, বৃত্ত নির্দেশ করে, তাহলে অ্যান্সার কি বৃত্ত। নেক্সট কোশ্চেন, থ্রি মাইনাস রুট থ্রি আই এর সাধারণ আর্গুমেন্ট কত, আইটা বেসিক্যালি বাইরে, আইটা কি বাইরে, রুটের বাইরে, সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট বললে আর্গুমেন্ট যেটা পাবা সেটার সাথে টু এন পাইটা যোগ করে দিবা, আর্গুমেন্ট যেটা পাবা সেটার সাথে টু এন পাইটা যোগ করে দিবা, তুমি এটা ডিরেক্ট কমপ্লেক্স মোডে নিয়ে যাবা ক্যালকুলেটর, অবশ্যই রেডিয়ানে রাখবা, নিয়ে যাওয়ার পর এই ভ্যালুটা তুমি হচ্ছে উঠাবা ক্যালকুলেটরে, উঠানোর পর তুমি মুডে যাবা, মুডে যে চেঞ্জ করবা যে কোন অপশনটা আছে, অপশানে যাবা, অপশানে যাওয়ার পরে আর্গুমেন্ট আছে মডুলাস আছে, কোনটা বের করতে চাও, তুমি বের করতে চাও আর্গুমেন্ট, আর্গুমেন্টে চাপ দিবা, আর্গুমেন্টে চাপ দিলে যে অ্যান্সারটা আসবে তার সাথে তুমি টু এন পাই যোগ করে দিবা, সেটাই হচ্ছে অ্যান্সার। বাট আমি যদি এটা মেইন প্রসেসে আগাতে চাই তাহলে কি হবে, ফার্স্ট অফ অল এটা কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে, এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে অ্যান্সার ছিল মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি, তার মানে ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে মাইনাস পাই বাই সিক্স, তাহলে সাধারণ আর্গুমেন্ট বললে কি করব, টু এন পাই এর সাথে অ্যাঙ্গেলটা যোগ করে দিব, তাহলে মাইনাস পাই বাই সিক্স, তাহলে সাধারণ আর্গুমেন্টের অ্যান্সার কত, টু এন পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে বি হচ্ছে অ্যান্সার। তুমি ক্যালকুলেটারে বসাও, মাইনাস 30 ডিগ্রি পাবা, তার সাথে টু এন পাই যোগ করলে এই যে এইটা অ্যান্সার, ক্যালকুলেটরেও করতে পারবা, মেইন প্রসেসেও করতে পারবা। নেক্সট, আই কাল্পনিক সংখ্যা হলে আয়ের পর মাইনাস 29 ভাই, তাহলে আয়ের পর মাইনাস 29কে আমরা লিখতে পারি আয়ের পর 29, ভাই 29কে 4 দিয়ে ভাগ করলে 4 সাতা 28, ভাগশেষ থাকে 1, তাহলে 1 বাই আই, আমরা একটু আগেই দেখছি 1 বাই আই এর জন্য আমরা বের করতে পারি কি মাইনাস আই, তাহলে অ্যান্সার কোনটা, মাইনাস আই। নেক্সট কোশ্চেন, আয়ের ঘনমূল, কার ঘনমূল বলছে, আয়ের ঘনমূল, আমরা এককের ঘনমূল জানি, এককের ঘনমূল জানি 1 ওমেগা ওমেগা স্কয়ার, আমাদের যদি আয়ের ঘনমূল বলে তাহলে আয়ের ঘনমূলের জন্য হবে আই আই ওমেগা স্কয়ার, ঠিক আছে, আই ওমেগা স্কয়ার, তাহলে বেসিক্যালি কি হবে আই ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা সমান সমান কি ছিল ভাই, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে টু, আমি যদি আই দিয়ে গুণ করি তাহলে কি পাবো, মাইনাস আই পাবো, মাইনাস রুট থ্রি হয়ে যাবে, নিচে হবে টু, দেখো তো এটা কোন অপশনের সাথে যায়, হাফটা যদি কমন নিই তাহলে মাইনাস আই মাইনাস রুট থ্রি, আর একটা পাবো মাইনাস আই প্লাস রুট থ্রি, তাহলে মাইনাস আই প্লাস রুট থ্রি একটা,
মাইনাস আই মাইনাস রুট থ্রি একটা, সামনে একটা আই পাচ্ছি, তাহলে অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে কোনটা? ডি। উপরের অপশনটা কি হবে? আই প্লাস আছে কিন্তু অ্যান্সারে কি পাচ্ছি? মাইনাস আই হওয়া উচিত। তাহলে কি আমাদের ওমেগার ভ্যালু জানতে হবে, আই গুণ পাবো, কিউব রুট আই মানে হচ্ছে আই ওমেগা স্কয়ার, সেখান থেকে আমরা মান পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, এর পরবর্তী, কিউব রুট মাইনাস আই এর মূলত্রয়ের সমষ্টি কত? কিউব রুট মাইনাস আই এর মূলত্রয়ের সমষ্টি কত? ভাই ঘনমূল, বিশেষ করে কমপ্লেক্সের ক্ষেত্রে বা ঘনমূল তোমাকে যদি বের করতে বলে তার অ্যান্সার মূলত্রয়ের সমষ্টি কি হবে? জিরো হয়ে যাবে। মূলত্রয়ের সমষ্টি কি হয়ে যাবে? জিরো। এটার অ্যান্সার হচ্ছে মাইনাস আই ওমেগা স্কয়ার, তিনটা মূল এটা পাবো। আমি যদি মাইনাসটা কমন নিই, সবগুলো যদি যোগ করি, মাইনাস আই যদি কমন নিই, তাহলে আমি এখান থেকে পাবো 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এটার অ্যান্সার কি? মাইনাস আই ইন্টু, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার জিরো, তাহলে অ্যান্সার কত? জিরো। যে কোনো সমীকরণ বা যে কোনো জিনিসের তিনটা মূলের সমষ্টি যদি বের করতে বলে অ্যান্সার কি? জিরো, মূলত্রয়ের সমষ্টি জিরো। নেক্সট কোশ্চেন, -1 মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, এটার মডুলাস কত? 1। কিভাবে মডুলাসটা 1 হয়? মডুলাস বের করার নিয়ম হচ্ছে তুমি এই কমপ্লেক্স নাম্বারটা ক্যালকুলেটরে বসায় মডুলাসে চাপ দিলে 1 পাবা। মডুলাস বের করার নিয়ম কি? বাস্তবের বর্গ অবাস্তবের বর্গ, তাহলে বাস্তবের বর্গ করলে 1/4 পাবো, -1/2 তাকে বর্গ করলে 1/4 প্লাস অবাস্তবের বর্গ, তাহলে বর্গ করলে 3/4 পাবো। এইটার আবার কি? বর্গমূল, তাহলে ক্যালকুলেশন করলে 1। তাহলে যত জটিল সংখ্যা আছে বিশেষ করে এককের, তাহলে তার মডুলাস কত হবে? 1। তাহলে মডুলাস হচ্ছে 1, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটার মুখ্য আর্গুমেন্ট, তাহলে আমরা ক্যালকুলেটারে এটা বসায় যদি আর্গুমেন্ট বের করি তাহলে আমরা অবশ্যই -2π/3 পাবো। কিন্তু কিভাবে? তাহলে আমরা 1 নাম্বার অপশন চেক করছি মেইন প্রসেসে, 2 নাম্বার অপশন, 2 নম্বর অপশন অনুযায়ী এটা কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে? এটাকে আমরা এভাবে লিখতে পারি -1/2 মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু আই। এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানটাও নেগেটিভ, দুইটাই নেগেটিভ। কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে? 3 নাম্বার চতুর্ভাগকে ইন্ডিকেট করে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের সূত্র কি ছিল? -π প্লাস থিটা। তাহলে থিটার জায়গায় আমরা লিখতে পারি কি? tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই আছে রুট থ্রি ডিভাইডেড বাই টু, এক্স এ আছে 1/2, 2 চলে যাবে, রুট থ্রি থাকবে। তাহলে -π প্লাস হচ্ছে রুট থ্রি, রুট থ্রির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভাই? 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে π/3, তাহলে ক্যালকুলেশন করো -2π ডিভাইডেড বাই 3। তাহলে এককের বাকি যে মূলগুলো আছে তার মডুলাস হবে অবশ্যই 1, তার যে মুখ্য আর্গুমেন্ট হবে সেটা অবশ্যই -2π/3। একটু মনে রাখবা, -120 ডিগ্রি হয়। কত ডিগ্রি হবে? -120 ডিগ্রি। বেসিক্যালি কেমন যে একটা হচ্ছে 1 যেটা পাবো সেটা তো এই অক্ষের উপর, একটা ওমেগা সেটা এখানে আসবে, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, সেটা কোথায় পাবো? এই যে এখানটাতে পাবো। তাহলে এই কোণের ভিতর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি পাবো। কত ডিগ্রি পাবো ভাই? 120 ডিগ্রি পাবো। তাহলে 120 ডিগ্রি করে ব্যবধানে আসলে বেসিক্যালি তারা থাকে। এরপরে দেখো পোলার আকার, দেখো আমাদের কিছু আকার আছে, কার্তেশীয় আকার, পোলার আকার। আমরা পোলার আকার বা ওয়াইলার আকারকে এভাবে লিখি আর ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা, আর ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা। আরটা কিভাবে বের করতে হবে? আর হচ্ছে মডুলাসটাকে বোঝায়। আর কাকে বোঝায়? মডুলাসটাকে, মডটাকে বোঝায়, মড অফ জেড। অথবা আমরা বলতে পারি বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গের বর্গমূল থেকে আর পাবো। আর থিটাটা তো 4টা কোয়াড্রেন্টের জন্য অবশ্যই পড়বা, অথবা ক্যালকুলেটর তো আছে। তাহলে পোলার আকারের সূত্র হচ্ছে আর ই টু দি পাওয়ার মাইনাস আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আর এর মান কত ভাই? মডুলাসের মান কত? 1 আছে। ই টু দি পাওয়ার আই কই বাই? আই তো নাই, তাহলে আই থাকা লাগবে, থিটার মানটা আমরা জানি। তাহলে সূত্র কি ছিল? আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে প্রশ্নে আমার আই নাই, তাহলে আই না থাকলে এটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে না। 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নেক্সট, 2x³ - 7x² প্লাস 10x প্লাস 7 এর একটি মূল যদি 2 প্লাস রুট থ্রি হয় তাহলে বাস্তব মূলটি কত? ভাই এটা কত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, ক্যালকুলেটরে সলভ করা যায় না। তুমি পলিনোমিয়াল সিলেক্ট করে 3 ডিগ্রি দিয়ে সমীকরণটা বসায় 3টা ইকুয়ালে চাপ দাও, একটা পাবা 2 প্লাস আই রুট থ্রি, একটা পাবা 2 মাইনাস আই রুট থ্রি, আর একটা বাস্তব মূল পাবা। যে বাস্তব মূলটা পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটরে বসাও, ইকুয়াল চাপ দাও, একটা অবাস্তব, এটা অবাস্তব হবে, একটা অবশ্যই বাস্তব পাবা, যে বাস্তবটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এককের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে দেখো এটা বের করার একটা ওয়ে আছে। বের করার ওয়ে কি? দেখো
যেটা মাইনাস আছে যেটা মাইনাস আছে যেটা মাইনাস আছে সেইটাই চলে আসে। তাহলে 1 প্লাস ওমেগা, তাহলে এখানে আমি পাবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার পাবো। আরেকটা কি ছিল, মাইনাস 2 ওমেগা স্কোয়ার ছিল, তাহলে যেটা মাইনাস আছে সেটাই চলে আসে। ওকে, তাহলে এখানে মাইনাস আছে কি মাইনাস 2 ওমেগা, তাহলে আসবে কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা। তাহলে এখন গুণ করো, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস মাইনাস 3 ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা, তাহলে মাইনাস 2 ওমেগা, তাহলে মাইনাস 2 মাইনাস 3 হচ্ছে 6 ওমেগা কিউব। তাহলে অ্যান্সার কত হবে 6, অ্যান্সার কত পাবো 6, তাহলে অ্যান্সার কত হবে 6। অ্যান্সার তো ভুল দেওয়া হচ্ছে, তাহলে এককের কাল্পনিক ঘনমূল 1 প্লাস ওমেগা মাইনাস হচ্ছে 2 ওমেগা, 1 প্লাস ওমেগা এর জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, আবার 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা মাইনাস ওমেগা লিখতে পারি, মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা। ও এখানে দেখো 3 হবে, 3 হবে, তাহলে এখানে যদি 3 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস 3 মাইনাস 3 9 ওমেগা কিউব, তাহলে অ্যান্সার কত পাবো 9, তাহলে অ্যান্সার কত হবে 9। তাহলে সিস্টেমটা কি, যেটা মাইনাস থাকবে সেটাই আমরা পাবো। যেমন 1 প্লাস ওমেগা আছে, আমরা যদিও জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, সেখান থেকে মানটা বসাতে হবে, কিন্তু সহজ নিয়ম কি, যেটা মাইনাস আছে সেটা পাবো। তাহলে মাইনাস 2 ওমেগা স্কোয়ার আছে, একটা মাইনাস ওমেগা স্কোয়ার পাবো, এখানে মাইনাস 2 ওমেগা আছে আর একটা মাইনাস ওমেগা পাবো। ক্লিয়ার? 9। নেক্সট কোশ্চেন, 1 প্লাস আই ডিভাইডেড বাই আই সমান সমান পি ইকুয়ালস টু আই ইন্টু কিউ হলে কিউ এর মান কত? দেখো এইটা ফার্স্ট অফ অল জটিল আকারে নাই, জটিল সংখ্যার ফরম্যাটটা হচ্ছে আমরা জানি এ প্লাস আই ইন্টু বি, এই আকারে নিয়ে যেতে হবে। কোনো জটিল সংখ্যা ভগ্ন অংশ আকারে থাকতে পারে না। তাহলে আমরা ফার্স্টে এটা ক্যালকুলেটরে বসাবো, 1 প্লাস আই ডিভাইডেড বাই আই, অবশ্যই মুডটা চেঞ্জ করে নিবা। নেওয়ার পরে এ প্লাস আই বি এই ফরম্যাটে চাপ দিব, সুন্দরভাবে একটা বাস্তব অংশ প্লাস আই ইন্টু একটা অবাস্তব অংশ পাবা। এরপর কি পি প্লাস আই ইন্টু কিউ দিয়ে কি করবা, কিউ এর সাথে কম্পেয়ার করবা, পি এর সাথে কম্পেয়ার করবা, ডান। বাট আমরা যদি মেইন প্রসেসে সলভ করতে চাই, আমরা জানি যে হরে যেটা থাকে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে 1 প্লাস আই, হরে আছে আই, তার অনুবন্ধী হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ, তাহলে আই এর সাথে মাইনাস আই দিয়ে গুণ করলে পাবা মাইনাস আই স্কোয়ার। মাইনাস আই দিয়ে যদি উপরের সংখ্যাগুলোকে গুণ করো তাহলে মাইনাস আই পাবা, আই আর আই গুণ করলে হচ্ছে মাইনাস আই স্কোয়ার হয়ে যাবে, আর আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়ে গেল, এক দিয়ে ভাগ করলে যা তাই অবস্থা। তাহলে মাইনাস আই থাকবে আর আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস 1, তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস আই, এভাবেও আমরা বের করতে পারি। তাহলে এইটা সমান সমান কি পি প্লাস আই ইন্টু কিউ, তাহলে পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান কত হবে আই এর সহগ, তাহলে আই এর সহগ কত ভাই মাইনাস 1, তাহলে কিউ সমান সমান কত, কিউ সমান সমান মাইনাস 1। নেক্সট কোশ্চেন, আয়ের বর্গমূল কোনটি? অলরেডি দেখো, যদি শুধুমাত্র আয়ের সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ থাকে, আমরা বলছিলাম কি যে আমরা এটাকে 2i ফরম্যাটে নিয়ে যাব, মাইনাস থাকলে মাইনাস 2i ফরম্যাটে, বাট আই চাইছে তাহলে এটা 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ, এটার রুট করে দিতে পারলাম, সেটাই তো বের করতে বলেছে। তাহলে আমরা এখন কি করতে পারি, 1/√2টাকে বাইরে আনতে পারি, তাহলে ভিতরে থাকবে কি 2i, 2i এর জন্য বর্গমূলের জন্য আমরা জানি 1 প্লাস আই লিখতে হয়, তাহলে সামনে একটা কি থাকবে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই। তুমি এটা অপশন টেস্ট করো, অপশন টেস্ট করলে একই অ্যান্সার পাবা। কিভাবে দেখো, এখানে হাফ থাকবে, এটাকে যদি বর্গ করো, এটাকে যদি বর্গ করি তাহলে আমরা এটা 2i পাবো, সরি হাফ থাকবে না, এটা তো 4 হয়ে যাবে বর্গ করলে, 1/4 ইন্টু 2i, তাহলে এটার অ্যান্সার আসতেছে i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে না বর্গ করলে, পাচ্ছি না। এখানেও যদি সেম ভাবে 1/4 চলে আসতেছে, হবে না। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হাফ পাবো, 1/√2 কে বর্গ করবো, অপশনটাকে বর্গ করব, আর এখানে পাবো হচ্ছে 2i, ক্যালকুলেশন করো i পাবা। ভাই নিচেরটাতে কি প্রবলেম, বর্গ করে দিলাম হাফ, 1 মাইনাস আই কে হোল স্কয়ার করলে আমরা পাবো মাইনাস 2i, তাহলে অ্যান্সার আসতেছে মাইনাস আই। আমাকে বের করতে বলছে কার বর্গমূল, আই এর বর্গমূল, কোন অপশনের সাথে মিলে যায়, সি অপশনের সাথে, তাহলে অপশন টেস্ট করব, অপশনগুলোকে বর্গ করে দেখবো এটা পাচ্ছি কিনা। ক্লিয়ার ভাইয়া? নেক্সট কোশ্চেন, যদি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই হয়, জেড ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আই ওয়ান হয়, জেড টু ইকুয়ালস টু, তিনটা জটিল সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে যে তার রিয়েল পার্ট জেড ইকুয়ালস টু কি হবে, লেস দেন মডুলাস অফ জেড এর সমান হবে। ধরো আমি তোমাকে একটা সংখ্যা বললাম 3 প্লাস 4i, এর রিয়েল পার্ট যেটা আছে, এটা একটা জটিল সংখ্যা z, এর রিয়েল পার্টটা হচ্ছে কত, রিয়েল পার্ট অফ z, এটার রিয়েল পার্ট অফ জেডটা হচ্ছে 3, এবং সেটা বলতেছে মডুলাস অফ জেড বের করতে, মডুলাস অফ জেড, তাহলে মডুলাস অফ জেড এর মান কত, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, বাস্তবের বর্গ অবাস্তবের বর্গের বর্গমূল, তাহলে 5। খেয়াল করে দেখো, রিয়েল পার্ট অফ জেড অনেক সময় কি ইকুয়াল হতে পারে অথবা কি তার ছোট হবে, অবশ্যই তার কি ছোট হবে, তাহলে 5 এর জায়গায় আমরা কি লিখতে পারি, বা মডুলাস অফ জেড, তাহলে কি প্রথম সমীকরণটা কি সঠিক হবে অবশ্যই। এরপরেরটা আর্গুমেন্ট জেড অন জেড টু, ভাইয়া আর্গুমেন্ট জেড অন জেড টু ইকুয়াল হয়,
জেড অন প্লাস জেড টু। আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে দুইটা জটিল সংখ্যা, তার আর্গুমেন্ট করলে আলাদা আলাদা যোগফল লেখা যায়। আর্গুমেন্ট দুইটা যদি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে বিয়োগফল আকারে লেখা যায়। যেহেতু গুণ আকারে আছে তাহলে যোগফল, অবশ্যই ইকুয়াল সাইন হবে, তাহলে 2 সঠিক না। এরপরেরটা জেড অন মাইনাস জেড টু, তাদের মডুলাস, জেড অন জেড টু জটিল সংখ্যা তাদের মডুলাস কি হবে? আলাদা ইন্ডিভিজুয়াল জটিল সংখ্যার মডুলাসের বিয়োগফলটা অবশ্যই যে দুইটাকে বিয়োগ করে মডুলাস করবা তার বিয়োগফলের মানটা বেশি হবে। তুমি মান ধরে বের করতে পারো, এটা শর্ত। কি হলো? দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, দুইটা জটিল সংখ্যা বিয়োগ করে তার মডুলাস বের করলা, যে মানটা পাবা ইন্ডিভিজুয়াল যদি মডুলাস তুমি বের করো, হয় তার সমান হবে বা আগে যেটা বের করছো এই সমানটা, আগে যেটা বের করছো সেটা বড় হবে। শর্তটা কি? যে দুইটা জটিল সংখ্যার আমি বিয়োগ করে মডুলাস বের করে একটা মান পাবো, সেই সংখ্যাটা ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে বিয়োগ করার থেকে কি হবে? ইকুয়াল হতে পারে বা তার থেকে বড় হতে হবে। বুঝতে পেরেছো? এটা শর্ত। তাহলে 1 আর 3 হচ্ছে এই প্রশ্নের পারফেক্ট অ্যান্সার। নেক্সট, মাইনাস অন মাইনাস, দেখো রুট ওভার -3। ভাইয়া আমরা কিন্তু √3i যে সংখ্যাটা, এইটাকে বেসিক্যালি কিন্তু এভাবে লিখতে পারি, রুট ওভার -3 লেখা যায়। √3i যেটা আছে সেটা কিন্তু √-3 লেখা যায়। তাহলে এইখানটাতে আমি লিখতে পারি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই হচ্ছে 2। আমি জানি এটাকে ওমেগাও বলে, ওমেগা স্কোয়ারও বলে, কোনো সমস্যা নেই, ওমেগাই বলো। তাহলে এটা যদি ওমেগা হয় আর এটার মুখ্য আর্গুমেন্ট আমি তোমাদেরকে বলেছি মুখস্থ করতে -120 ডিগ্রি, -2π/3। ডান। নেক্সট, একটি জটিল সংখ্যা দেওয়া আছে, জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? ভাই প্রথমত এই জটিল সংখ্যাটা ক্যালকুলেটরে বসায় a + ib আকারে নিয়ে যাবা, এরপর অনুবন্ধী জটিল সংখ্যাতে ক্লিক করলে অনুবন্ধী জটিল সংখ্যাটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো ক্যালকুলেটর হ্যাক্স? এরপরেরটা যদি তুমি এটা মেইন প্রসেসে করতে চাও, হরে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে হরে আছে 2 + i, তার অনুবন্ধী হচ্ছে 2 - i। এইটা দিয়ে যদি অনুবন্ধী দিয়ে গুণ করো তাহলে আমরা জানি বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ পাওয়া যায়। তাহলে আমার থাকবে 2/5 মাইনাস হচ্ছে i ডিভাইডেড বাই 5। এইটাকে আবার অনুবন্ধীতে নিয়ে যেতে হবে, তাহলে 2/5 প্লাস হচ্ছে i ডিভাইডেড বাই 5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2/5 প্লাস i ডিভাইডেড বাই 5। 5 যদি লসাগু নাও 2 + i ডিভাইডেড বাই হচ্ছে 5 পাবো। নেক্সট কোশ্চেন, z একটি জটিল সংখ্যা, তাহলে কোনো জটিল সংখ্যার তার মডুলাসকে যদি মডুলাস দিয়েই ভাগ করো, দেখো এখানে কিন্তু অনুবন্ধী আছে, যদি কোনো জটিল সংখ্যা x + i * y হয়, যদি তার মডুলাস বের করো তাহলে কি পাবা? √x² + y² পাবা। যদি কোনো জটিল সংখ্যার মডুলাস অনুবন্ধী থাকে তাহলে পাবা x - i * y। তাহলে সেই অনুবন্ধী জটিল সংখ্যারও যদি মডুলাস বের করো একই মান পাবা, x² প্লাস হচ্ছে y²। তাহলে এইটাকে যদি এখন তুমি ভাগ করো তাহলে কি পাবা? 1 পাবা। এটাকে যদি ভাগ করো এখন কি পাবা? 1 পাবা। তাহলে এটা কি ভাগ করা হয়েছে না? তাহলে কোনো জটিল সংখ্যার মডুলাসকে যদি তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসে? 1 আসে। কারণ একই জিনিস, কোনো জটিল সংখ্যার মডুলাস যা, কোনো অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসও কি সেম, তাহলে ভাগ করলে হ্যাঁ 1ই হবে অ্যান্সার। এরপরে কি বলছে? কোন একটা জটিল সংখ্যা, কোন একটা জটিল সংখ্যা এবং তার মডুলাস, কোন একটা জটিল সংখ্যা তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে আমরা জানি কোন একটা জটিল সংখ্যা যদি হয় তার অনুবন্ধী দিয়ে যদি গুণ করি তাহলে x² + y² পাওয়া যায়। ধরে নিবা তাহলে সুবিধা হবে, x² + y² পাবে। এবার এখানে কি বলতেছে ভাই? এখানে শুধু বলতেছে যে মডুলাস অফ z, তাহলে মডুলাস অফ z যদি বের করি x² + y² পাবো। তাকে আবার কি বলতেছে? বর্গ করতে, তাকে বর্গ করতে, তাহলে কি পাবো? x² + y² পাবো। তাহলে খেয়াল করে দেখো এই রাশি আর এই দুইটা রাশি এক জিনিস না, তাহলে 2ও সঠিক। আর্গুমেন্ট z ডিভাইডেড বাই z অনুবন্ধী, অনুবন্ধী যখন করবা আর্গুমেন্ট z ডিভাইডেড বাই z অনুবন্ধী, তাহলে কি হবে সূত্রটা? আর্গুমেন্ট z প্লাস থাকবে নাকি মাইনাস হয়ে যাবে? মাইনাস আর্গুমেন্ট z বার হবে। z ছিল জটিল সংখ্যা, তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছো, আর্গুমেন্ট বের করতে চাচ্ছ, তাহলে সূত্রটাই বসবে আর্গুমেন্ট z মাইনাস আর্গুমেন্ট z বার। তাহলে অ্যান্সার কোনটা সঠিক? 1 আর 2 সঠিক। বুঝতে পেরেছো ভাই? যখন অনুবন্ধী করা হয় তখন কিন্তু তোমার অনুবন্ধী করলে মডুলাসটা চেঞ্জ হয় না, মডুলাস একই থাকে, কিন্তু আর্গুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর্গুমেন্টের সূত্র কি চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। বাট এখানে তো z বার আকারেই রাখছে, যদি অন্য কিছু রাখতো তাহলে এটা প্লাস হয়ে যেত। তাহলে আর্গুমেন্ট z সূত্র হবে মাইনাস আর্গুমেন্ট z বার, যদি z বার না দিত তাহলে প্লাস হয়ে যেত। নেক্সট কোশ্চেন, √-3 আমরা একটু আগেই দেখছি, √-3 কে লেখা যায় হচ্ছে √3i। √-1 কে আমরা লিখতে পারি হচ্ছে শুধুমাত্র i, √-1, কারণ i² হচ্ছে -1, তাহলে i = কি হবে? √-1 হবে। তাহলে দেখো √3i * i গুণ করলে পাবো √3i²। তাহলে √3i² মানে কত? -1, তাহলে কি পাবো? -√3। তাহলে অ্যান্সার কত? -√3। সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল এটা হলে এটার মান নির্ণয় করো। তাহলে ওমেগার পাওয়ার আকারে দিয়ে রাখছে। সাদ ভাই শেষ হয়ে গেছে মনে হচ্ছে, সাউন্ড হলো।
চলবে? তাহলে 23 নাম্বারটা দেখো, ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে 1 মাইনাস ওমেগার পাওয়ার 4 আছে। তাহলে ওমেগার পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 1 মাইনাস 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে 1 মাইনাস ওমেগা। 1 মাইনাস ওমেগার পাওয়ার 8, তাহলে এটাকে 8 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 2, তাহলে 1 মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার। এরপর 1 মাইনাস ওমেগার পাওয়ার 10, 10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 1, তাহলে 1 মাইনাস ওমেগা। এরপর 14 আছে, 14 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 3 এর 4 12, তাহলে ভাগশেষ থাকবে 2, তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে একই জিনিস দেখো দুইবার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস ওমেগা তার স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস ওমেগা তার স্কয়ারের জায়গায় সূত্র যদি বসাই দিই 1 প্লাস 2 ওমেগা 1 প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, 1 মাইনাস ওমেগা স্কয়ার, এখানেও যদি সূত্র বসাই দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে খেয়াল করো ভাইয়া 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা, তাহলে এখানে থাকবে মাইনাস 3 ওমেগা। 1 প্লাস ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4 মানে কি ওমেগা, 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে ওমেগার পাওয়ার 1, তাহলে ওমেগার 1 প্লাস ওমেগা মানে কি 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এখানে থাকবে মাইনাস 3 ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস 3 গুণ করলে 9 ওমেগা কিউব পাবো, তাহলে অ্যান্সার কত ভাইয়া 9, তাহলে অ্যান্সার কত হবে 9। ক্লিয়ার ভাইয়া? নেক্সট কোশ্চেন দেখো, 2x মাইনাস 3iy জটিল সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? 2x বাস্তব কি আছে? পজিটিভ। i সাথে 3y আছে, সেটা কি আছে? নেগেটিভ আকারে। জটিল সংখ্যার ফরম্যাটটা হচ্ছে a প্লাস i ইন্টু b। তাহলে এখানে কি আমরা যদি এটাকে কনভার্ট করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস i ইন্টু মাইনাস 3y। তাইলে এই x এর ভ্যালুটা, x এর অংশটাকে পজিটিভ অংশে আছে, y এর অংশটা নেগেটিভ অংশে আছে। তাহলে x পজিটিভ y নেগেটিভ কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। তাহলে অ্যান্সার কোনটা? চতুর্থ চতুর্ভাগ। নেক্সট কোশ্চেন, 1 ডিভাইডেড বাই ওমেগার পাওয়ার 2015, 1 ডিভাইডেড বাই ওমেগার পাওয়ার 2016, 1 ডিভাইডেড বাই ওমেগার পাওয়ার 2017 এর মান কোনটি? বেসিক্যালি পরপর যদি তিনটা ওমেগার পাওয়ার একই সংখ্যা থাকে তাহলে আমরা সেখানে এভাবে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই ওমেগা, 1 ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার, 1 ডিভাইডেড বাই ওমেগা এর পাওয়ার কিউব। ঠিক আছে, লেখা যাবে। পরপর যদি এভাবে থাকে পরপর লিখে দিবা, কোনো সমস্যা নাই। তাহলে 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা স্কয়ার, ওমেগা কিউব মানে আমরা জানি 1। তাহলে 1 বাই ওমেগা থাকবে, 1 বাই ওমেগা স্কয়ার থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 1। আমি যদি ফার্স্টে এই দুইটা লসাগু করি তাহলে ওমেগা স্কয়ার আমি লসাগু নিলাম, তাহলে এখানে কি থাকবে? ওমেগা, আর এখানে কি থাকবে? 1, আর এখানে তো 1 থাকবে। 1 প্লাস ওমেগা মানে কি ভাই? 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 1। ওমেগা স্কয়ার কেটে গেলে মাইনাস 1 প্লাস 1, তাহলে অ্যান্সার কত? 0। সবথেকে মজার ব্যাপার হচ্ছে পরপর তিনটা যদি এরকম থাকে তাহলে অ্যান্সার কত? 0। আয়ের ক্ষেত্রে পরপর চারটা থাকলে অ্যান্সার কত হবে? 0। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0। কিভাবে আসছে? তুমি 2015 কে 3 দিয়ে ভাগ করো, 2016 কে 3 দিয়ে ভাগ করো, 2017 কে 3 দিয়ে ভাগ করো, দেখবা যে এইভাবেই ফরম্যাটটা পাবা। সো শর্টকাট অবলম্বন করার জন্য পরপর যদি তিনটা এইভাবে থাকে, ভগ্ন অংশ আকারে থাকুক পাওয়ারে থাকুক, অ্যান্সার 0 বসাই দিবা, কোনো সমস্যা নেই। পরেরটা দেখো, ওমেগার একটা ধারা দেওয়া আছে, আর আমরা ওমেগার ধারার ক্ষেত্রে যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে ওমেগা এর পাওয়ার যদি পরপর তিনটা ক্রমিক সংখ্যা হয়, অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, এটার যোগফল কত হয়? 0। আবার আমি যদি এভাবেও চিন্তা করি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, এটাকেও কি 0 বলা যাবে? তাহলে এখন দেখো এই ধারাটা বেসিক্যালি 99 পর্যন্ত আছে, বাট আমি যদি এখন চিন্তা করি যে এটা ওমেগার পাওয়ার 1, তাহলে এই যে এই তিনটা করে হচ্ছে কি একটা সেট যদি চিন্তা করি, তাহলে 99 কে 3 দিয়ে ভাগ করলে কি 33 পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা এরকম একটা সেট, এরকম কয়টা সেট পাবো আমরা? 33টা সেট পাবো। তাহলে প্রত্যেকটা সেটের যোগফল কি হয়ে যাবে? 0। তাহলে 1 প্লাস বাকি 33টা পদের যোগফল হচ্ছে 0। তাহলে আমাদের এই ধারাটার অ্যান্সার কত? 1। আমরা কাউন্টটা করতেছি ওমেগা থেকে স্টার্ট করে, অথবা তুমি পরপর 1 থেকে স্টার্ট করতে পারো, 1 থেকে ওমেগা স্কয়ার, তাহলে 2 পর্যন্ত যাচ্ছে, মানে তিনটা সেট, তিনটাকে যদি সেট করো তাহলে ওমেগার পাওয়ার 2 পর্যন্ত যাবে। তাহলে এভাবে তিনটাকে সেট করতে করতে 98 পর্যন্ত যাবে, 98 পর্যন্ত ওই ভ্যালুগুলো কি হয়ে যাবে? 0। তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে ওমেগার পাওয়ার 99। ওমেগার পাওয়ার 99 যদি হয় তাহলে আমরা জানি 99 কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যদি ভাগশেষ কি থাকে সেটা ওমেগার পাওয়ার বসাই দিব। 99 কে 3 দিয়ে ভাগ করলে ওমেগার পাওয়ার বেসিক্যালি 0 থাকে, তাহলে অ্যান্সার কত? 1। সো তুমি যেভাবেই চিন্তা করো না কেন ভাই, আমাদের অ্যান্সার কিন্তু 1ই আসবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, আমাদেরকে বলছে চতুর্থ মূল বের করার জন্য বলছে যে 4√169 এর মান কোনটি। আমরা তোমাকে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কি বলেছি? অপশন টেস্ট করতে। কিভাবে অপশন টেস্ট করবে? প্রত্যেকটা অপশন দেখো, এই জিনিসটাকে তো বেসিক্যালি আমরা এভাবে লিখতে পারি যে x এর পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 169। এখন প্রবলেমটা হচ্ছে কি, যে প্রবলেমটা আমাকে দিয়েছে এই প্রবলেমটাতে আসলে কি আমরা আই পাবো? অবাস্তব কোনো সংখ্যা পাবো বলো তো? 4√169, এখানে অবাস্তব সংখ্যা আসবে না। তাহলে প্রশ্নটা যদি এখানে -169 হয় বেসিক্যালি তখনই আমরা অবাস্তব মূলটা পাবো।
সো কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে বেসিক্যালি 4√(-169) হবে। কারণ আমি যদি +169 দিয়ে সলভ করতে চাই তাহলে এখানে কিন্তু অবাস্তব আই রিলেটেড মান আসবে না, ঠিক আছে, আই রিলেটেড মান আসবে না, তাহলে 4√(169 -169), তাহলে আমি ক্যালকুলেশন করে দেখব যে এই যে নিচের যে সলিউশনগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে সেইটাকে আমরা প্রথমে বর্গ করব, তারপরে ওইটাকে আবার বর্গ করব, তো তাইলেই কি আমরা এক্স এর পাওয়ার 4 পাবো। আমি যদি এক্স এর পাওয়ার 4টাকে আমি যদি শুরুতে এক্স স্কোয়ার করে একবার বর্গ করলাম তারপর বর্গ করব, তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, প্রথমটাকে যদি আমরা বর্গ করি √13/2, তাহলে এখানে হবে হচ্ছে 13/4। 1 প্লাস মাইনাস আই তার হোল স্কোয়ার করলে আমরা জানি কি ভাই +-2i পাওয়া যায়, 2i পাওয়া যায়। এখন এইটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে উপরে হবে হচ্ছে 169, নিচে হয়ে যাবে হচ্ছে 16, আর 2i কে বর্গ করলে হয়ে যাবে হচ্ছে 4i²। তাহলে i স্কোয়ার মানে হচ্ছে -4, -4 হইলে অ্যান্সার হচ্ছে -169 হচ্ছে -4। তাহলে দেখো আমাদের সরি এখানে মাইনাস বেসিক্যালি দুইটা হয়ে গেছে, দেখো -169 হচ্ছে 4, তাহলে আমাদের অ্যান্সারে কি আছে শুধুমাত্র -169, তাহলে প্রথম অপশনটা হবে না, সেকেন্ড অপশনকে আমরা যদি বর্গ করি তাহলে 13/2 পাবো, এখানে 1 প্লাস মাইনাস আই কে আমরা ক্যালকুলেশন করলে এখানে +-2i পাবো, তাহলে একবার বর্গ করলে এটা পাচ্ছি। এটাকে যদি আবার বর্গ করি তাহলে 169 পাবো, এখানে /4 পাবো, আর 2i কে বর্গ করলে কি হয়ে যাবে ভাই 4i² হয়ে যাবে, 4i²। তাহলে i² মানে কি -1, 4 কেটে গেলে কি -169। খেয়াল করে দেখো এইটা আমাদের অপশনের সাথে যাচ্ছে, এইটা কি আমাদের অপশনের সাথে যাচ্ছে, আর বাকি কোনোটাতেই কোনো ভ্যালুতেই তুমি কি এই 169টা তুমি পাবা না, এই -169টা কি কোনোভাবেই তুমি আর পাবা না। সো সেক্ষেত্রে দেখো ভাই আমরা আরেকটা মেইন প্রসেসে যদি এই জিনিসটাকে সলভ করতে চাইতাম তাহলে x⁴ 169কে আমরা এভাবে লিখতে পারি 13i তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে 13কে হোল স্কোয়ার করলে 169 আর i² কে করলে হয় -1, তাহলে -169 পাওয়া যাবে। তাহলে আমরা এখানে x⁴ সমান হচ্ছে -13i তার হোল স্কোয়ার লেখা যাবে, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি এই পুরো জিনিসটাকে a² - b² এর সূত্রে যদি বসাই তাহলে x² + 13y পাবো, 13i পাবা, আরেকটা পাবো হচ্ছে x² মাইনাস হচ্ছে 13i, x² মাইনাস হচ্ছে 13i ইকুয়ালস টু হচ্ছে 0। এরপর আমরা এখান থেকে কি বের করব, x সমান হচ্ছে √(-13i), √(-13i একটা পাবা, আরেকটা পাবা হচ্ছে x² x হচ্ছে √(13i). আমরা জানি রুটের ভিতরে যদি i এর সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণিতক আকারে থাকে তাহলে আমরা সেটাকে 2i তে কনভার্ট করে নিব, যেহেতু এটা মাইনাস আছে তাহলে আমরা এটাকে 13/2 এখানে আমরা লিখতে পারি হচ্ছে -2i দিয়ে সেটাকে রুট করতে পারি। আবার আমরা তখন কি জানি একটা প্লাস মাইনাস আসবে, √(13/2 -2i এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 - i লেখা যাবে, 1 - i। তাহলে সেম ভাবে আমরা এটার জন্য বের করতে পারি, সেম ভাবে আমরা এর আগেও করে আসছি। তো মোটামুটি আমাদের বর্গমূল বলো ক্যালকুলেটর ইউজ করার থেকে আমার কাছে যেটা মনে হয় ক্যালকুলেটরের মানগুলোকে বর্গমূল বললে একবার স্কোয়ার করব, চতুর্থ মূল বের করতে বললে আমরা কয়বার স্কোয়ার করব, দুইবার স্কোয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এরকম আসে তাহলে ক্যালকুলেটর বাদে অপশন টেস্ট করে অ্যান্সার করা যাবে। তো মোটামুটি এইগুলো জটিল সংখ্যা থেকে দেখলে আই গেস তোমাদের হচ্ছে বিশেষ করে ওমেগার পাওয়ার সংক্রান্ত, আয়ের পাওয়ার সংক্রান্ত, তারপরে ওমেগার যে ভ্যালুটা -1 - √3i/2 ওমেগা স্কোয়ার যেটাকে প্রকাশ করা এইভাবে মনে রাখতে হবে। সো এই মোটামুটি ছিল আমাদের জটিল সংখ্যা থেকে। সবাইকে ধন্যবাদ। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড় এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।